চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ৩৬.৬৫%। একই সময়ে ব্যয় হয়ে থাকে ৪২ থেকে ৪৫%। এডিপি বাস্তবায়নে ব্যয় কমের তালিকায় শীর্ষে রয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। অন্যদিকে আইএমএফ প্রতিনিধি দলের সফরে খোলাসা হয়েছে শর্ত পূরণে পিছিয়ে থাকায় অর্থ ছাড়ের সময়ও পিছিয়েছে। $৪.৭ বিলিয়ন অর্থ ঋণের বাকি $২৩৯ কোটি অর্থ কখন ছাড় হবে তা জানা যাবে জুন মাসে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিত্যপণ্যের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার পরও বাজারে সরবরাহ বাড়েনি, অন্যদিকে চালের বাজার চড়া, আমদানির প্রভাব পড়তে পারে মশলার বাজারেও, সঙ্গে শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর থাকছে। এসব নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিম শাফিন। চলতি অর্থবছরে ৯ মাসে এডিপি ব্যয় কমেছে ২৪,০০০ কোটি টাকা। এই সময়ে ব্যয় হয়ে থাকে, যা বলছিলাম, ৪২ থেকে ৪৫%। জুলাই মার্চে ব্যয় হয়েছে ৩৬%-র মতো। সবচেয়ে কম এডিপি বাস্তবায়নের তালিকায় শীর্ষে রয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। আমরা একটু দেখে নিই বিভিন্ন বিভাগগুলো কি পরিমাণ এডিপি বরাদ্দ থেকে খরচ করেছে। সর্বোচ্চ ব্যয় করেছে এডিপি থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ৭৯.71%। এরপরেই রয়েছে বিদ্যুৎ বিভাগ, অর্থাৎ কাছাকাছি জ্বালানি ও খনিজ সম্পদ এবং বিদ্যুৎ আপনারা জানেন যে খুবই পরিপূরকভাবে আসলে কাজ করে। তো বিদ্যুৎ বিভাগ ৫৬% এডিপি বাস্তবায়ন করেছে। কৃষি মন্ত্রণালয় তার পরবর্তীতে রয়েছে, ৫৪% এডিপি বাস্তবায়ন করেছে। এরপরে ৪৫% এডিপি বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগ। এর পরবর্তীতে রেল মন্ত্রণালয় ৩২.৭১% এডিপি বাস্তবায়ন করেছে। তারপরেই রয়েছে সেতু বিভাগ, পর্যায়ক্রমে নৌ পরিবহন এবং সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য সেবা খাত। তো আমরা দেখছিলাম যে এডিপি বাস্তবায়নের যে চিত্র বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয়ের যে হিসাবটি বছরের এই সময় পর্যন্ত আরও ৩ মাস হাতে রয়েছে। এদিকে আইএমএফ এর অর্থ ছাড়ের $৪৭০ কোটি ৩ কিস্তিতে অর্থ ছাড় হয়েছে। $২৩১ কোটি, বাকি রয়েছে $২৩৯ কোটি অর্থ ছাড়। 2 কিস্তিতে কখন এই অর্থ ছাড় দেবে আইএমএফ তা জুন মাসে জানা যাবে। আইএমএফ প্রতিনিধি দলের সফরে খোলাসা হয়েছে শর্ত পূরণে পিছিয়ে থাকায় অর্থ ছাড়ের সময় পিছিয়েছে। আমরা একটু দেখে নিতে চাই আইএমএফ এর যেই গত 3 কিস্তি রয়েছে সেই কিস্তিগুলো কি পরিমাণ টাকা এসেছিল। প্রথম কিস্তিতে পাওয়া গেছে 47.63 কোটি টাকা, পরবর্তী কিস্তিতে আসে 68.1 কোটি। এর পরবর্তীতে অর্থাৎ তৃতীয় কিস্তিতে আসে 115 কোটি, অর্থাৎ $1.15 বিলিয়ন। এখনো বাকি রয়েছে $2.39 বিলিয়ন বা $2 বিলিয়ন বেশি, প্রায় $2.5 বিলিয়ন মতো আইএমএফ থেকে এখনো অর্থ ছাড় বাকি রয়েছে, যেটি প্রতিশ্রুত ঋণ রয়েছে বাংলাদেশের জন্য, সেখান থেকে অর্থ ছাড় বাকি রয়েছে। তবে তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, যেই শর্তটির কারণে এখন পিছিয়ে দেওয়া হলো। আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন যে এটি হলো রাজস্ব আদায়ে ঘাটতি, রাজস্ব আদায়ের যে ঘাটতি এবং জিডিপি রাজস্ব যে অনুপাত সেটিকেও আরও বাড়িয়ে নেওয়ার জন্য আসলে আইএমএফ এর পরামর্শ রয়েছে। অর্থাৎ রাজস্ব ঘাটতির জন্য মোটা দাগে বলা যায় যে আইএমএফ এর এই চতুর্থ কিস্তির এবং পঞ্চম কিস্তির, চতুর্থ এবং পঞ্চম কিস্তির ঋণ আপাতত অর্থ ছাড় হচ্ছে না। জুন মাসে পরবর্তীতে আইএমএফ কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে নেওয়া ব্যবস্থাগুলো দেখে সেই সিদ্ধান্তে আসবে। এবারে যেতে চাই নিত্যপণ্যের বাজারে। নিত্যপণ্যের বাজারে চলছে দরদামের মিশ্র প্রতিক্রিয়া। ভোজ্য তেলের দাম বাড়ার পরও বাজারে সরবরাহ বাড়ছে না। অন্যদিকে চালের বাজারও চড়া, আমদানির প্রভাব পড়তে পারে মশলার বাজারও। আমরা একটু দেখে নিতে চাই নিত্যপণ্যের দরদাম নিয়ে। আমরা যদি চালের দাম একটু দেখি যে 1 বছর আগের মিনিকেটের দাম প্রতি কেজিতে ছিল 65 থেকে 76 টাকা, বর্তমানে তা 72 থেকে 85 টাকা। আটাশ 55 থেকে 58 টাকা ছিল 1 বছর আগে, এখন 57 থেকে 65 টাকা। স্বর্ণা 50 থেকে 52 প্রতি কেজি ছিল, এখন তা 52 থেকে 57 টাকা। আমরা দেখি মিনিকেটের ক্ষেত্রে 11% বেশি মূল্যবৃদ্ধি হয়েছে 1 বছরে। আটাশ চালের ক্ষেত্রে প্রায় 8% মূল্যবৃদ্ধি হয়েছে, স্বর্ণার ক্ষেত্রে প্রায় 7% মতো মূল্যবৃদ্ধি রয়েছে। অর্থাৎ চালের ক্ষেত্রে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী বলা চলে। এবারে যদি আমরা একটু ভোজ্য তেলের বাজার দিকে চোখ রাখি তাহলে আমরা দেখছি যে 1 বছর আগে সয়াবিন খোলা
প্রতি লিটার বিক্রি হতো 150 থেকে 155 টাকায় লিটারে, এবং বর্তমানে তা দাঁড়িয়েছে 158 থেকে 172 টাকায়। বোতলজাত সয়াবিন 160 থেকে 162 টাকা ছিল এক বছর আগে, এখন তো 175 থেকে 189 টাকা। কিছুদিন আগে দাম বেড়েছে 14 টাকা লিটারে, সে খবর নিশ্চয়ই আপনাদের কাছে আছে। পাম অয়েলের ক্ষেত্রে আমরা দেখছি যে 130 থেকে 135 টাকা খোলা বাজারে, যেটি এক বছর আগে ছিল, এখন তো 145 থেকে 152 টাকা। সুপার পাম অয়েল সেটাও আমরা দেখছি যে এক বছর আগে 150 থেকে 145 টাকা ছিল, যা এখন 150 থেকে 155 টাকা। তেলের ক্ষেত্রে আমরা দেখছি, বোতলজাত তেলের ক্ষেত্রে আমরা দেখছি যে 13% মতো দাম বৃদ্ধি রয়েছে এক বছরে, এবং খোলা তেলের ক্ষেত্রেও আমরা দেখছি যে 8%-এর আশপাশে দাম বৃদ্ধি হয়েছে এক বছরে। এর সাথে নিত্যপণ্যের দাম বৃদ্ধির সাথে সরাসরিভাবে আসলে মূল্যস্ফীতির একটি সংযোগ রয়েছে। এদিকে খুলনায় আলুর দাম নিয়ন্ত্রণে থাকলেও বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ 15 টাকা এবং রসুন 25 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর বড় বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন রামিম চৌধুরী। রামিম, পেঁয়াজ রসুনের দাম বাড়তি কেন? শাফিন, আসলে আমরা খুলনাতে বাজারগুলোতে এসে যেটি দেখলাম খুলনার, যে এখানে কিন্তু পেঁয়াজ এবং রসুনের যে দাম সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। আজকে বড় বাজারের যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে কিন্তু পেঁয়াজ এবং রসুনের যে দাম গত 8 থেকে 10 দিন আগে ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেশি দামে আজকে বিক্রি করা হচ্ছে। আজকে কিন্তু প্রতি কেজি পেঁয়াজ আমরা দেখেছি আড়তগুলোতে বিক্রি করা হচ্ছে 44 থেকে 50 টাকা। বিভিন্ন সাইজের পেঁয়াজ রয়েছে এবং সেগুলো কিন্তু বিভিন্ন দামে বিক্রি করা হয়। এই যে পেঁয়াজগুলো 50 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, এই পেঁয়াজ কিন্তু এর আগে গত 8 থেকে 10 দিন আগেও বিক্রি করা হয়েছে 36 থেকে 37 টাকা পর্যন্ত। তবে এখানে এর পাশাপাশি কিন্তু রসুন রয়েছে। রসুন কিন্তু আজকে প্রতি কেজি রসুন কিন্তু বিক্রি করা হচ্ছে 110 থেকে 140 টাকা পর্যন্ত, ভালো যে রসুনগুলো রয়েছে সেগুলো। এবং এটি কিন্তু 140 টাকা যেটি আজকে বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু গত 8 থেকে 10 দিন আগেও সেটি বিক্রি করা হচ্ছে 110 টাকার মধ্যে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু এই পেঁয়াজ এবং রসুন এগুলো কিন্তু মজুদের উপরে অনেকটাই দাম নির্ভর করে থাকে, এবং এই পেঁয়াজ রসুন বড় বড় আড়ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিছু মজুদ করা শুরু হয়েছে, এবং এই মজুদের কারণেই কিন্তু দামের এমন ঊর্ধ্বগতি, এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। এখানে কিন্তু ব্যবসায়ীরা আরেকটি জিনিস বলছেন যে গত বছর যে দাম ছিল তার থেকে কিন্তু এবছরের এই সময়টাতে দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তারপরেও এই বর্তমানে যে হুট করে যে দাম বেড়ে গেল তার মূল কারণ কিন্তু মজুদ করা, এবং এই মজুদ যদি রোধ করা না হয় তাহলে কিন্তু পেঁয়াজের দাম বা রসুনের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা। এবং সাধারণ ক্রেতারাও কিন্তু বলছেন যে পেঁয়াজ রসুনের দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, এবং এই মজুদ যদি না কমানো যায় তাহলে কিন্তু এই পেঁয়াজ রসুনের দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই ধারণা করছেন। এখানে আমরা দেখেছি আজকে আলুও কিন্তু বাজারে বেশ রয়েছে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা মাত্র। আলুর দাম কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে, এবং এই দামে কিন্তু বেশ কয়েকদিন ধরে এই একই দামেই বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত ঈদের পর থেকেই কিন্তু আস্তে আস্তে ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে নিয়ে মজুদ করা শুরু করছে পেঁয়াজ এবং রসুন, এবং এই মজুদের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এবং এই মজুদ কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে, এবং মজুদ নিয়ন্ত্রণে না আনলে কিন্তু এই যে পেঁয়াজ এবং রসুনের যে দাম সেটি কিন্তু আরও বাড়তে পারে। বিশেষ করে আমদানিকৃত পেঁয়াজ কিন্তু একেবারে বাজারে নেই বললেই চলে, এবং এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ভারত থেকে প্রতি বছর পেঁয়াজ আমদানি করা হতো, কিন্তু এবছর পেঁয়াজের আমদানির প্রয়োজন হয়নি। এবছর কিন্তু বাংলাদেশের বাজারে বাংলাদেশের কৃষকদের খামারে কিন্তু পেঁয়াজের যে চাষের যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। সে কারণে কিন্তু এবছর প্রয়োজন নেই বলছেন যে আমদানিকৃত পেঁয়াজের, শুধুমাত্র যে আড়তদাররা রয়েছেন, যে মজুদদাররা রয়েছেন, সেই মজুদদারদের যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে কিন্তু মোটামুটি বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে তারা বলছেন। তো শাফিন, এই ছিল আমার কাছে খুলনার পেঁয়াজ রসুনের বাজার থেকে সবশেষ খবর। স্বামী রামিম, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হয়েছিলেন খুলনা থেকে, জানাচ্ছিলেন পেঁয়াজ রসুনের বাজার এবং সরবরাহ নিয়ে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বৌনি।
লেনদেন খরা কাটছে না দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। গেল সপ্তাহে 4 কার্যদিবসী পতনের পরে চলতি সপ্তাহের প্রথম দিনেও লেনদেন শুরু হয়েছে নেতিবাচক ধারায়। এখন পর্যন্ত সূচক কমেছে 12.26 পয়েন্ট। প্রধান সূচক দাঁড়িয়ে আছে 5085.06 পয়েন্টে। 5000 পয়েন্টের নিচে সূচক নেমে আসা মানে বাজারের জন্য খুব একটা ভালো খবর নয়। আজকের দিনে এখনো পর্যন্ত আমরা দেখছি যে 214টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, দর বেড়েছে 117টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দর অপরিবর্তিত আছে 65টি প্রতিষ্ঠানের শেয়ারের। লেনদেন হয়েছে 248 কোটি 95 লাখ টাকা বা 250 কোটি টাকার মতো এখনো পর্যন্ত। এখনো দিনের লেনদেনের 1 ঘন্টা সময় রয়েছে। তবে এই সময়ের মধ্যে আসলে লেনদেন 400 কিংবা 500 কোটি অতিক্রম করা সম্ভব কিনা সেটা দেখা যাবে। তবে এখনো পর্যন্ত যেটি আমরা দেখছি যে ডিএসসির প্রধান 3টি সূচকেই নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সরিয়ে সূচকটিও কমেছে 3.84 পয়েন্ট। এছাড়া ভালো ভিত্তির প্রতিষ্ঠান নিয়ে DS30 সূচকটিও কমেছে 1.72 পয়েন্ট। সরিয়ে সূচক 1139.86 পয়েন্টে দাঁড়িয়ে আছে। DS30 দাঁড়িয়ে আছে 1873.66 পয়েন্টে। বেলা 10টায় লেনদেন শুরুর পর কিছুটা ইতিবাচক প্রবণতা থাকার পরে ধারাবাহিকভাবে পতনে শুরু হয় এবং 1:30টা পর্যন্ত অব্যাহতভাবে সূচক পড়েছে। চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে, দেখে নেব তাদের তথ্য। পর্ষদ সভা রয়েছে যমুনা ব্যাংক পিএলসির 20 এপ্রিল, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 21 এপ্রিল, ফাইন ফুডস লিমিটেডের 23 এপ্রিল, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর 24 এপ্রিল এবং গ্রামীণ ফোন লিমিটেডের 25 এপ্রিল পর্ষদ সভা রয়েছে। অর্থাৎ বেশ বড় কিছু প্রতিষ্ঠান এবং গুড লিস্টেড কিছু প্রতিষ্ঠান পর্ষদ সভা রয়েছে চলতি সপ্তাহে। ফিল্ম বিরতির পর দেখছেন বৌনি। চাল আমদানি বন্ধ হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি বাণিজ্য। আগে প্রতিদিন 150 থেকে 200 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে আমদানির পরিমাণ কমে দাঁড়িয়েছে 50 থেকে 60 ট্রাকে। এ বিষয়ে আরো জানতে চাই, হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, বন্দর থেকে আমদানি কমায় কি প্রভাব পড়ছে বন্দরে রাজস্ব আদায়ে জানাবেন? শাফিন, আগে যেখানে প্রতিদিন 150 থেকে 200 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হতো, আমদানির ফলে কিন্তু বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু দৈনন্দিন আয় যেটি সেটিও কিন্তু বেড়েছিল এবং রাজস্ব যেটি সরকারের সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তবে এই আমদানি বাণিজ্যটি কিন্তু চাল আমদানি বন্ধের সঙ্গে সঙ্গে আমদানি বাণিজ্যটি কিন্তু বন্ধ হয়ে গিয়ে মানে অনেকটাই কমেছে বন্ধতে বলা চলে। কারণ বিগত সময়গুলোর তুলনায় এখন আমদানি কমে প্রতিদিন প্রায় 50 থেকে 60 ট্রাক পণ্য আমদানি হচ্ছে এবং এই আমদানিকৃত পণ্যগুলোর মধ্যে বিশেষ করে বিভিন্ন সবজির বীজ এবং ভুসি গমের রয়েছে। এছাড়াও দুই একটি ডাল রয়েছে, আদা রসুন জিরা রয়েছে, সেগুলো কিন্তু আমদানি হচ্ছে যা খুবই কম পরিমাণ, যার কারণে কিন্তু দৈনন্দিন আয় যেটি শ্রমিকদের সেটি কিন্তু অনেকটাই কমেছে এবং রাজস্ব যেটি সরকার সেটিও কমেছে। তবে এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে যেহেতু সামনে কুরবানি ঈদ রয়েছে, এই কুরবানি ঈদে যেহেতু মশলা পণ্যগুলোর আমদানি চাহিদা থাকে, সেই চাহিদার কথা মাথায় রেখে হয়তো আদা রসুন জিরা থেকে শুরু করে মশলা পণ্যগুলো আমদানি বাড়বে। সেক্ষেত্রে আমদানি বাণিজ্যের গতি হয়তো বাড়তে পারে। যেহেতু এখন পেঁয়াজের দামটি দেশের বাজারে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, পেঁয়াজের ইম্পোর্ট পারমিটটি সরকার খুলে দিলে সেই আমদানির সুযোগ থাকবে, তখন কিন্তু পেঁয়াজও বিপুল পরিমাণ আমদানি হবে, আমদানি বাণিজ্যের তখন পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পাবে। এবং চালের যে বিষয়টি রয়েছে, চাল ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত যেহেতু ধান আসতে এখনো দেরি রয়েছে, তবে সরকার যদি এখানে চালের যে অনুমোদনটি রয়েছে সেটি যদি আবার চালু করে দেন এবং সময়সীমা বৃদ্ধি করে দেন, সেক্ষেত্রে এই বন্দর দিয়ে চাল আমদানির একটা সুযোগ রয়েছে এবং সেখানেও কিন্তু আমদানি বাণিজ্য বারবার কিন্তু সুযোগ রয়েছে এবং যারা বন্দরের শ্রমিক রয়েছেন কর্মজীবী রয়েছেন তাদের কিন্তু আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে যে বিষয়টি হয়ে থাকে মূলত আমদানি বাণিজ্যের উপর রাজস্ব নির্ভর করে এবং বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু আয়ের উপর আয়ও কিন্তু নির্ভর করে। যখন এটির গতি বাড়ে ঠিক তখন কিন্তু সরকারের রাজস্ব বাড়ে। কিছু কিছু সময় কিন্তু বেশি শুল্কযুক্ত যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমদানির কারণে কিন্তু রাজস্বটা বৃদ্ধি পায়। তবে এখনো কিন্তু শুল্কযুক্ত পরিমাণ যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমদানি শুরু হয়নি, হয়তো আরো এই মাসের শেষ নাগাদ হয়তো শুল্কযুক্ত যে পণ্যগুলো বিশেষ করে জিরা সেটি কিন্তু আমদানি শুরু হবে এবং এই মশলা জাতীয় পণ্যগুলো যখন আমদানি হবে তখন রাজস্ব বাড়বে
কিন্তু শ্রমিকদের যে দৈনন্দিন আয় সেটি তেমন একটা নাও বাড়তে পারে। তো সব মিলে সাফিন, এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে। এবারে হাটের খবর। যশোরে চলছে শিল্প ও বাণিজ্য মেলা। মাসব্যাপী এই মেলায় স্থান পেয়েছে বাহারি পণ্যের শতাধিক স্টল। এ নিয়ে শহরের টাউন হল মাঠ থেকে জানাতে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, মেলায় কি কি আয়োজন থাকছে, বেচা বিক্রি কেমন, কি বলছেন বিক্রেতারা? দীর্ঘ প্রায় 12 বছর পর চেম্বার অফ কমার্স যশোরের আয়োজনে এই মেলাটি আয়োজন করা হয়েছে। প্রায় মাসব্যাপী এই মেলা চলবে। 12 তারিখ থেকে 12 এপ্রিল থেকে শুরু হয়েছে মেলা। আমরা দেখেছি যে স্টলগুলো রয়েছে, প্রায় শতাধিক স্টল রয়েছে। এই স্টলগুলোতে আমরা দেখেছি যে দেশীয় পণ্যর বিভিন্ন সামগ্রী রয়েছে এবং বিভিন্ন বিদেশি পণ্যও রয়েছে। বিশেষ করে নারীদের জন্য বিভিন্ন আসবাবপত্র রয়েছে, বিভিন্ন যে কসমেটিক্স রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে অন্যান্য যে খাবারের দোকানগুলো রয়েছে, বিভিন্ন খাবার রয়েছে, বিশেষ করে আচার, এই ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন খেলনা রয়েছে এবং বড়দের জন্য কিন্তু বিভিন্ন জিনিসপত্র রয়েছে। বিশেষ করে নারীদের জিনিসপত্র বেশি রয়েছে, শাড়ি থেকে থ্রি পিস, ওড়না, এই ধরনের পণ্যগুলো কিন্তু এখানে বেশি রয়েছে। যারা আয়োজন কর্তৃপক্ষ রয়েছে, চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সাথে আমি কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে দেশীয় যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ যশোর অঞ্চলে যে পণ্যগুলো তৈরি হয়, বিশেষ করে কুটির শিল্পের যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু এই অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই মেলা প্রাঙ্গণে। আপনি জানেন যে এই অঞ্চলে ফুল ও ফল এবং যে ক্রিকেট ব্যাট এইগুলো তৈরি হয়, সেই স্টলগুলোও কিন্তু এখানে দেওয়ার কথা রয়েছে এবং কিছু স্টল এখানে রয়েছে। পাশাপাশি যেহেতু শিল্প এলাকা রয়েছে, এখানে কিছু যে গাড়ির যন্ত্র অংশ রয়েছে, সেই যন্ত্র অংশের কয়েকটি স্টল রয়েছে এখানে। এবং পার্টি বিনোদনের জন্য এখানে আমরা দেখেছি যে শিশুদের নাগরদোলা রয়েছে এবং বিভিন্ন খাবারের আইটেম রয়েছে, বিশেষ করে ফুচকা, চটপটি, এই ধরনের দোকানগুলো এখানে রয়েছে এবং যে শিশুদের আরো কিছু বিনোদনের ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। সব মিলে মেলার সন্ধ্যার দিকে জমজমাট হয় বিকালের পর থেকে, অর্থাৎ 5টার পর থেকে কিন্তু জমজমাট হয়। সারা দিন ব্যাপী চললেও সন্ধ্যার পরে জমজমাট হয় এবং তখন বিক্রি কিনি বাড়ে। আমরা দোকানদারদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে প্রতিটি যে স্টল রয়েছে সেই স্টলে কিন্তু তাদের বেচাকেনা ভালো হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু এই বিক্রিকিনিটা বাড়ে এবং তাদের বিক্রিকিনিটা বাড়ার কারণে কিন্তু তাদেরও লাভ হচ্ছে। এখানে যে স্টলগুলো রয়েছে, প্রায় শতাধিক স্টল রয়েছে, সেই স্টলগুলোতে কিন্তু দেখছি আমরা বিক্রিকিনি হচ্ছে এবং বৈশাখের আগের 2 দিন আগে কিন্তু এই মেলাটি শুরু হয়েছিল, সে কারণে তখনও বিক্রিকিনি বাড়ছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে মেলার খবর। সাফিন। রিপন, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়েছিলেন যশোর থেকে, মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে জানাচ্ছিলেন। এর সাথে শেষ করছি বৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।